নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ জুড়ে অব্যাহত হিন্দু নির্যাতন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র হিন্দুরক্ষী দলের। কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি। পাচারের মুখে সেগুন কাঠ বোঝায় মিনি লরি জব্দ পাথারকান্দিতে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ দিবস উদযাপন করিমগঞ্জে। বরাক নদীর জলপথ যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদের সরব তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে উত্তাল প্রতিবাদ ছাত্র সংগঠন এবিভিপির। বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে হিন্দু নির্যাতন প্রতিবাদে উত্তাল সীমান্ত শহর করিমগঞ্জ। আন্দোলনে বাধা করিমগঞ্জ পুলিশের। বাংলাদেশে দীর্ঘ 1 মাসের উপর থেকে ছাত্রদের চলা কোটা বিরোধী আন্দোলনের ফলে বাধ্য হয়ে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এক দল মৌলবাদী। বাংলাদেশ জুড়ে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর করিমগঞ্জে গর্জে উঠল ভারতের প্রমুখ ছাত্র সংগঠন এবিভিপি। বুধবার সন্ধ্যায় এবিভিপির কার্যকর্তারা শহরের করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে ওঠেন। বৃষ্টি স্নাত সন্ধ্যায় ছাত্ররা মশাল মিছিল বের করতে চাইলেও করিমগঞ্জ সদর থানার পুলিশ ছাত্রদের এই আন্দোলনে বাধা প্রদান করলে ছাত্রদের মশাল মিছিল কলেজের সম্মুখ থেকে আর এগোতে পারেনি। প্রতিবাদকারী এবিভিপি কর্মীরা বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে মানুষ হত্যা, নারী নির্যাতনের পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মঠ, মন্দির, গির্জায় আক্রমণ চালাচ্ছে মৌলবাদীরা। তারা বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান। এদিকে এবিভিপি মশাল মিছিলকে বাধা দান করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন এবিভিপি কর্মীরা। नमस्ते सभी को। मैं अखिल भारतीय विद्यार्थी परिषद का असम प्रदेश का स्टेट वर्किंग कमेटी मेंबर हूँ राजौरी। तो आज हम लोग जो यहाँ पे मशाल का मार्च लेके निकले हैं, इसका एक ही कारण है। हम लोग देख सकते हैं कि हम लोग सीमांत शहर में रहते हैं, हम लोग एक बॉर्डर एरिया में रहते हो और हमारा जो पड़ोसी देश है, राज्य है, देश है बांग्लादेश, वहाँ पे हम लोग देख सकते हैं कि कुछ दिन पहले एक छात्र आंदोलन उठा था। पर उस छात्र आंदोलन में दिखा गया कि पहले तो वो छात्र आंदोलन था, पर कुछ दिनों के बाद अभी वो छात्र आंदोलन नहीं, अभी वो हिंदू विरोधी आंदोलन बन चुका है। हिंदू लड़कियों को रेप किया जा रहा है, हिंदू लोगों को घर से निकाला जा रहा है, उनको मारा जा रहा है। तो हम अखिल भारतीय विद्यार्थी परिषद से हमारा तो विश्वास बांग्लादेश का तो सरकार गवर्नमेंट है ही नहीं, उसका तो खत्म हो चुका है। और जो अभी आर्मी जो है उसके ऊपर भी हमारा विश्वास नहीं है। अभी हमारा एकमात्र विश्वास है तो नरेंद्र मोदी जी का जो सरकार है, हमारा भारतवर्ष का शक्तिशाली जो सरकार है, हमारा उसी में विश्वास है। तो हमारे भी उसी विश्वास के नाते हम लोग यहाँ पे उनसे अभी भारतवर्ष के गवर्नमेंट से ये निवेदन करने आए हैं कि आप लोग इमीडिएटली आप लोग इस मैटर में इंटरवेंशन करिए और जो बांग्लादेश में हमारे जो हिंदू भाई और बहन है उनको बचाइए आप लोग। और उनको बचाने वाला और कोई नहीं है, और कोई देश भी आगे नहीं है, और कोई पॉलिटिकल पार्टी भी और कोई छात्र संगठन भी आगे नहीं आएगा। अगर कोई आगे आएगा तो अभी वो एकमात्र अगर भारत सरकार कुछ करता है तभी वो लोग का बचना अभी मुमकिन है। तो इसलिए हम लोग निवेदन करते हैं कि आप लोग उनको बचाइए। धन्यवाद। वंदे मातरम। भारत माता की जय। বরাকের জলপথ ব্যবস্থা নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। এদিন সংসদের উচ্চকক্ষে প্রশ্নোত্তর পর্বে দেশের বর্তমান জাতীয় জলপথ যোগাযোগ ব্যবস্থা নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বরাক থেকে একমাত্র রাজ্যসভার প্রতিনিধি সুস্মিতা দেব। এদিন তিনি বলেন, রেলপথ, সড়কপথে ও বায়ুপথ থেকে জলপথে যোগাযোগ ও সামগ্রী বয়ে নিয়ে যাওয়া অনেক সুবিধা। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, 2016 সালে আইন এনে দেশের 111টি নদীকে জাতীয় জলপথ হিসেবে স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। তাদের মধ্যে বরাক নদীও একটি। বরাক নদী দিয়েই বাংলাদেশের সাথে জলপথ সামগ্রী আমদানি রপ্তানির সুবিধা আছে ভারতের। 2016 থেকে স্টিমারঘাট নির্মাণ ছাড়া বরাক নদী দিয়ে কয়টি জাহাজ চলাচল করছে এ বিষয়ে তথ্য প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দেন সাংসদ সুস্মিতা দেব। Supplementary number 3, Susri Susmita Dev. Thank you, sir. So, national waterways is an extremely important mode of transportation because actually it is much cheaper than railways and airways. I would like to ask the Honourable Minister through you that way back in 2016, a National Waterways Act was passed and 111 rivers were involved in it and declared as national waterways. Barak River
in Assam was one of those rivers, sir. So we can send goods and bring goods from our neighboring countries, one of which is Bangladesh. I want the Honourable Minister to answer whether the national waterways of Barak River is functional, because my information is despite the infrastructure built there, sir, steamers are not running there. What is the reason for it? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অব্যাহত সংখ্যালঘু হিন্দু নির্যাতন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই বাংলাদেশের মৌলবাদী শক্তি বিভিন্ন স্থানে হিন্দু বাড়িঘরে আক্রমণ চালাতে থাকে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার ক্ষেপে উঠল হিন্দুরক্ষী দল। সংগঠনটির কর্মীরা বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এ নিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ মেনে নেওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে যেভাবে মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। এই মর্মে করিমগঞ্জ অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর নিকট এক স্মারকপত্র প্রদান করেন হিন্দুরক্ষী দলের কর্মীরা। তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুদের উপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের হিন্দুরা। তাই এই অমানবিক ঘটনা ঠেকাতে দেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন রাখেন করিমগঞ্জ হিন্দুরক্ষী দলের কর্মীরা। গুরুজি মহারাজ কি জয়। আজকে আমরা হিন্দুরক্ষী দলের পক্ষ থেকে সারা আসামে একসাথে ডিসি মহোদয়ের কাছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম আজকে এখানে দিলাম। আমাদের পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধনযজ্ঞ চলছে, হিন্দুদের মঠ মন্দির ধ্বংস করা চলছে, মৌলবাদীরা যেভাবে ধ্বংস করছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে ছোট্টখাটো একটা মেমোরেন্ডাম দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে, যাতে আমাদের হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীর মানুষদেরকে, বাংলাদেশকে সুরক্ষা দিতে আপনারা প্রচেষ্টা করুন, আমাদের মঠ মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করুন, আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমাদের আজকে আমরা ডিসি মহাশয়কে আমরা একটা কথাও বলে এসেছি যে বিগত দিনে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো আছে এগুলো টোটালি বন্ধ করার জন্য। আর আপাতত আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি এখানে বন্ধ না হয়, আমরা মাঠে নামবো, মাঠে নেমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিব। ওদের কি আছে, বাংলাদেশের মৌলবাদীদের কি আছে, আমরা যদি খানি না দেই, ওদের না খেয়ে ওরা মরে যাবে। আজকের দিনে আমরা এখানে মেমোরেন্ডাম দিচ্ছি, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যাব। যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, যদি হিন্দুদের মঠ মন্দির ধ্বংসলীলা বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের ভারতের সরকার যদি আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে আমাদের সমঝিয়ে দেন, যাতে আমরা বাংলাদেশ গিয়ে বাংলাদেশকে ধ্বংস করে আমরা ভারতের সঙ্গে যুক্ত করতে পারি। এটাই আজকের দিনে আমাদের এখানে আবেদন করছি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি, গুরুজি মহারাজ কি। পাচারের মুখে সেগুন কাঠ বোঝাই মিনি লরি জব্দ পাথারকান্দিতে। রাতের অন্ধকারে অন্যত্র পাচারের মুখে চেরা সেগুন কাঠ বোঝাই মিনি লরি ধরা পড়ল পাথারকান্দিতে। গোপন খবরের উপর ভিত্তি করে গভীর রাতে জেলা বন সংমণ্ডলের এসিএফ শামসুদ্দিন লস্কর পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় লালখিরা এলাকায় ওত পেতে বসে থাকেন। তখন ত্রিপুরা থেকে একটি ইন্ট্রা ম্যাজিক ট্রাকে ট্রিপল থেকে চেরা সেগুন কাঠ নিয়ে চোরা কারবারিরা করিমগঞ্জের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটিকে চ্যালেঞ্জ জানায় বনকর্মীরা। এতে অবস্থা বেগতিক দেখে সুবিধা বুঝে রাতের অন্ধকারে চোরা কারবারিরা সেগুন কাঠ বোঝাই লরিটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে বনকর্মীরা গাড়িটি নিয়ে আসেন রেঞ্জ কার্যালয়ে। এ মর্মে এসিএফ লস্কর বাবু জানান যে অবৈধ কাঠ বোঝাই বাজেয়াপ্ত গাড়ির মালিকের সন্ধান বের করে এ কাণ্ডে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক গাড়ি থেকে প্রায় 60 সিএফটির মতো চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকার মতো হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে মৌলবাদীরা প্রবেশ করে আন্দোলনকে হিংস্র করে তুলেছে। ভারতের দালাল আখ্যা দিয়ে দিকে দিকে মানুষকে হত্যা করে সড়কে ঝুলিয়ে দেওয়ার দৃশ্য ভেসে উঠছে। ছাত্র আন্দোলনকে মৌলবাদীরা হাইজ্যাক করে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দিকে দিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে মঠ মন্দিরে হামলা চালাচ্ছে। মৌলবাদীরা নিজ দেশের সম্পত্তিকেও ধ্বংস করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রতেও হামলা চালিয়ে আগুনে জ্বালিয়ে দেয় মৌলবাদীরা।
বাংলাদেশের সজাগ জনতাকে মৌলবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট আহ্বান রাখেন এবং সেই দেশের রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে কথা বলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবির জন্য আহ্বান রাখেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন বিধায়ক এবং একজন কার্যকর্তা হিসাবে এটাই বলছি যে আমরা এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে বাংলাদেশের যে পরিস্থিতি গত রবিবার থেকে শুরু হয়েছে বা তার আগের থেকেই চলছে, কিন্তু গত রবিবারে এটা ভয়ানক রূপ ধারণ করেছে। পরিস্থিতি খুবই সংকটজনক বাংলাদেশের। আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি দেখতে পাচ্ছি, মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছি, মঠ মন্দিরের সেবায়িতদের আর্তনাদ দেখছি, তাদের ক্রন্দন দেখছি, মানুষকে ভারতের দালাল বলে জ্যান্ত মানুষকে পিঠে খুন করা হয়েছে, তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো এইরকম ঘটনা ঘটছে। বিশেষ করে আমরা উদ্বিগ্ন এই জন্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। সেখানকার যখনই কোনো প্রকারের বাংলাদেশে রাজনৈতিক সংকট আসে, তখন দেখা যায় হিন্দুরা আক্রমণের শিকার হয়। আর এটা এবারের ব্যতিক্রম নয়। আপনি 1971 সনের আন্দোলনের কথা বলছেন, ওই সময় তো পাকিস্তান থেকে বর্তমান বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলন ছিল। আজকে কিন্তু আন্দোলন কিন্তু সেটা নয়। যদিও এটা আন্দোলন শুরুতে দেখা গেছে যে ছাত্রদের কৌটা বিলুপ্ত তারা আন্দোলন করছে। দেখুন, সেই কৌটা যেখানে 30% কৌটা ছিল, সেখান থেকে তাদের দেশে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই কৌটা 7% নামিয়ে নিয়েছে। ওইদিকে তাদের আর ক্ষোভ থাকার কথা না, কিন্তু সেই দেখা গেল যে এই ক্ষোভ আর প্রশমিত হচ্ছে না। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে ছাত্রদেরকে সামনে রেখে, ছাত্রদের এই কৌটা বিলুপ্তের আন্দোলনকে সামনে রেখে সেখানকার যে মৌলবাদী যারা আছে, রাজনৈতিক দলের কিছু লোক আছে, তারা এর মধ্যে মিশে গিয়ে এখন পর্যন্ত আন্দোলনটা চলে থাকার মূল কারণ এটাই। তারা শুধু যে হিন্দু বাড়িতে হামলা করছে, অগ্নিসংযোগ করছে, দোকানপাট লুটপাট করছে, হিন্দু দোকান জ্বালাচ্ছে, হিন্দু মানুষকে আক্রান্ত করছে, মানুষকে প্রাণে মারছে, এটাই নয়। তাদের নিজস্ব সম্পত্তি বাংলাদেশের পার্লামেন্ট তারা ভাঙচুর করেছে, প্রধানমন্ত্রীর বাসগৃহ ভাঙচুর করেছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর সংগ্রহালয় শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলে সেই জাতির পিতার সংগ্রহালয় তারা আগুন দিয়ে জ্বালিয়েছে। এবং যেভাবে লুটপাটের চিত্র এসেছে, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, এরা ছাত্রও হতে পারে না, এরা নিছক, আমি বলবো দাঙ্গাবাজ, লুটেরা, নিছক দাঙ্গাবাজ এবং লুটেরা। তারা এই আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের নামে তারা ঢুকে পড়েছে এবং যে সমস্ত বয়সের মানুষ আমরা দেখছি এটাতে জড়িয়ে পড়েছেন, এরা রাজনৈতিক দলের, এরা মৌলবাদী, এরাও ঢুকে পড়েছে, যার জন্য আজকের এই পরিস্থিতি হয়েছে। আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা, আমরা ভারতের মানুষ। সেই দেশ নিয়ে আমাদের বক্তব্য রাখার কতটুকু আমাদের এখতিয়ার আছে, আমরা শুধু ভারত সরকারকে বলবো। करीमगंज का 105 किलोमीटर्स बॉर्डर है बांग्लादेश के साथ, और यहाँ पे हमारा 3 BSF का बटालियन है, उसमें 33 BOPs है, बॉर्डर आउटपोस्ट, और जो सेकेंड लाइन ऑफ डिफेंस है स्टेट पुलिस का, उसमें 5 BOPs है और 8 PICPs है जो इन्फिल्ट्रेशन को चेक करता है। तो अकॉर्डिंगली जो सिचुएशन बांग्लादेश में है, इसके हिसाब से हम लोगों ने स्ट्रिक्ट विजिल रखा हुआ है, रेगुलर मीटिंग्स हो रहे हैं BSF के साथ। और कल DIG साउदर्न रेंज उन्होंने भी विजिट किया था, और जो पुलिस स्टेशन है हम लोगों का 5 पुलिस स्टेशन बांग्लादेश बॉर्डर में, सब अलर्ट में है। रात को पेट्रोलिंग भी बढ़ा दिया गया है। तो अभी सब कुछ हमारे साइड में नॉर्मल है। नहीं, अभी तक कोई आया नहीं, यहाँ से बाहर निकला है, कोई अंदर आया नहीं है। एक इंडियन स्टूडेंट जस्ट एंट्री किया है कल। नहीं, जो इंडियन स्टूडेंट्स आएंगे उनको तो इमीडिएटली रिसीव करना। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে স্থানীয় শম্ভুসাগর পার্কে সকাল ৭ ঘটিকায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। গীতবিতান সাংস্কৃতিক ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। বরাক উপত্যকার মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করেন বিষ্ণুপদ নাগ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গীত পরিবেশন করেন গীতবিতানের শিল্পীবৃন্দরা। এছাড়াও সমবেত নৃত্য পরিবেশন করা হয় বিভিন্ন শিল্পীদের দ্বারা। করিমগঞ্জের পাশাপাশি সংস্কৃতি শহর শিলচরেও বিভিন্ন সংগঠন নানান অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেন। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের প্রাককালে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা কবিগুরুর মর্মর মূর্তি ভেঙে ফেলার প্রতিবাদে করিমগঞ্জ শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রনাথের মর্মর মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এতে শহরের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থক সহ সুশীল নাগরিকরা বাংলাদেশের এই কাণ্ডের তীব্র নিন্দা জানান। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, আর এই উপলক্ষে আমরা এই মুহূর্তে সন্ধ্যার সময় করিমগঞ্জের রবীন্দ্র মূর্তির পাদদেশে আমরা সমবেত হয়েছি। আমরা এই সন্ধ্যায় দীপ প্রজ্বলন করে এই প্রয়াণ দিবস আমরা স্মরণ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ বিস্তার লাভ করুক, আমরা সকলে যেন স্মরণ করি, তার প্রেরণা যাতে আমরা গ্রহণ করি এই কামনা করব। আমরা অত্যন্ত চিন্তিত আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে, সেখানে শিল্প সংস্কৃতির উপর আঘাত আনছে। ছাত্রদের আন্দোলন, যেটা কৌটা বিরোধের আন্দোলন, কৌটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু, আমি মনে করি আর ছাত্র নয়, তারা এদের দুঃখে শিল্প সংস্কৃতিতে আঘাত আনছে, ওটাই দাঙ্গা বাজাচ্ছে। এটা নিয়ে খুব চিন্তিত। আমরা বিশ্বাস করি কবিগুরু যেভাবে বরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা এখানে সমবেত হয়েছি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষ মধ্যে খ্যাত নয়, সমগ্র বিশ্ব বরেণ্য কবি। আমরা আজকে ওনার প্রয়াণ দিবসে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। একই সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আজকে বাধ্য হচ্ছি বলতে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের নামে বাংলাদেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে। দাদা নমস্কার। আজকে 22শে শ্রাবণ
আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মরদেহ ছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকেই তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা রাজ্যে কৃষি বিভাগের জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি। মাসিমপুর অরুণাচল স্থিত আসাম রাজ্যে কৃষি বিভাগের অধীনে থাকা কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে সরকারি অনুমোদনপ্রাপ্ত হাইলাকান্দি জেলার কীটনাশক দ্রব্যের 40 জন ব্যবসায়ীদের 12 দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এক আলোচনা সবার মধ্য দিয়ে প্রমাণপত্র বিতরণ করা হয়। এদিনের কীটনাশক দ্রব্যের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি সভায় প্রথমে সবাইকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষিকাজ সহ কীটনাশক ব্যবসাটিকে কিভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আলোকপাত করেন জোরহাট আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা পরিচালক ডক্টর মনোরঞ্জন নেওগ। হাইলাকান্দি জেলার কৃষি আধিকারিক ডক্টর আব্দুল বাতিন চৌধুরী বলেন, প্রাচীনকাল থেকেই গোটা পৃথিবী ছিল একটি কৃষি নির্ভর সমাজ। এক সময় বিশ্ববাজারে সমাদৃত দ্রব্য সামগ্রী ছিল বস্তুত কৃষিভিত্তিক আসামের অবদান। 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত রাজ্যিক কৃষি বিভাগের অধীনে থাকা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীর দ্বারা হাইলাকান্দি জেলার 40 জন সরকারের অনুমোদন প্রাপ্ত কীটনাশক দ্রব্যের ব্যবসায়ীদের 12 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে উপস্থিত কীটনাশক ব্যবসায়ীদেরকে কৃষকদের উন্নতির হিতে ব্যবসা করার জন্য পরামর্শ দেন। যিমান অনুমানত দিব কৈছে আৰু পৰিৱেশক লগত ৰাখি পিনে আমি যোনটো চলিম মানে সেইটোৱে গুড এগ্ৰিকালচাৰ প্ৰেক্টিছ। তো চাৰ্টিফিকেটটো সবেই পাব, কিন্তু আমি যোনখিনি আমাৰ ফালৰ পৰা আমি সবেই বহুত ট্ৰাই কৰিছে যে আপোনালোকক এইখিনি নলেজ দিওঁ, আপোনালোকৰ উপকাৰিত হয় আৰু যে ফিউচাৰত যে আপুনি এইখিনি জ্ঞান যে আপোনাৰ কাৰণে উপকাৰিত হয় সেয়াকে মই ক'ব বিচাৰোঁ আজি। আৰু যদি কিবা কাৰণত কিবা যদি ভুল হ'ল আমাৰ ফালৰ পৰা তাৰ কাৰণে আমাক ক্ষমা কৰিব। কমিউনিটি লেভেলের মানে এগ্রিকালচার যেটা আপনারা ইনপুট ডিলার্সের মানে আপনার কিতা রোলটা কিতা ইম্পর্টেন্সটা কিতা এগ্রিকালচার ইনপুট ডিলার্স আপনারা ঠিক আছে কৃষক যেটা আপনারা ভাই বন্ধু যেটা আছে ঠিক আছে উনি কাজ করে কৃষিকাজের যেগুলো আপনারা সার বা মেডিসিন যেটা আছে প্রথম যেটা আছে আপনারা ডিপার্টমেন্ট যায় না, ঠিক আছে আমরা যেটা অফিস আছে এখানে আয় না, ঠিক আছে সারের লাগি যেটা হয় আপনার ওখানে আইব, মেডিসিনের লাগি আপনার কিতা আছে যদি সমস্যা থাকে মেডিসিনের লাগি আপনার দোকানে আইব, ঠিক আছে আপনার সঙ্গে আলাপ করব, ঠিক আছে যে আমরা ওইগুলা পোকা লাগছে ঠিক আছে চিকিৎসার মানে বা ঠিক করার লাগি কিতা ওষুধ মারলে ভালো হইব। আসাম সরকার এবং ভারত সরকার এই ইনপুট ডিলার্সগুলার এই প্রশিক্ষণের ব্যবস্থা কেন করলো? দেখেন আমরা এই ইনপুট ডিলার্সের ট্রেনিংয়ের জন্য আগে আমরা হায়দ্রাবাদে যাওয়া লাগতো, প্রচুর টাকা খরচ হইতো, লাখের উপরে যেত, আপনারা একটা যায় না হোস্টেলে থাকা লাগতো, এডমিশন ফিস আহা যাওয়া যথেষ্ট টাকা খরচ আছে, পরিবারটাকে বাড়িতে রেখে যেতে হবে, আপনারা প্রত্যেকজন একজন গার্জেন আপনাদের উপরে বহুত করে ডিপেন্ডেন্ট আছে, সেগুলো চিন্তাধারা করে আজকে আসাম সরকারে আসাম দেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কি কি ব্যবস্থা? ইনপুট ডিলার্সের একটা ট্রেনিং আছে 15 ডেজ, সেখানে ফার্টিলাইজারের বিষয়ে শেখানো হয়, আর আপনার আছে ইনসেকটিসাইড ম্যানেজমেন্ট যখন মেডিসিন ড্রপ ওষুধ এদিকে একটা ট্রেনিং আছে 12 দিনিয়া। 40-এর পরে আরেকটা বেস আমি স্টার্ট করব। ওনাদের যত কষ্ট হোক এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জনগণের দিকে তাকাইয়ে তাদের যাতে অসুবিধা না হয়, পেস্টিসাইড কিনতে অসুবিধা না হয়, যার জন্য আরও 40 জনের ট্রেনিং আমরা নেক্সটই করবো, যাতে অনেকের মধ্যে আপনাদের দেখেন পেন্ডিংয়ে রয়ে গেছে, কিন্তু লাইসেন্স কিন্তু রিনিউ করতে পারছি না, কি জন্য এখন অনলাইন সব
অফলাইন কোনো কিছু করতে দেয় না। এই সার্টিফিকেট আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনলাইন ডাউনলোড করে নিতে পারবো। এটা আমাদের জন্য একটা বড় সম্পদ। তো আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি কেভিকে শিলচর, ওনারা এটা ম্যানেজ করছে। আরও কিছু কষ্ট করবে আমাদের হাইলাকান্দির জন্য। নেক্সট 40 বেস আমি করাবো, তারপরে আর আমি করাবো না। এই 80 জনের ভিতরে সারের লাইসেন্স, পেস্টিসাইড এবং সম্পূর্ণ লাইসেন্সে 80 জন লোকের ভিতরে আমি রাখবো। কারণ আমার ডিস্ট্রিক্টে যেহেতু ব্লক আছে মাত্র 5টা, আর 65টা আছে পঞ্চায়েত, তারপরে নিড বেস 2-4টা হইতে পারে, যারা বিএসসি এগ্রি, এমএসসি এগ্রি, বিএসসি কেমিস্ট্রি অনার্স তাদেরই হবে। তাছাড়া পুরোটা মানুষই 80 জন যারা যারা পেস্টিসাইড নিছেন, ভাবছেন যে আমি সেফ না, আপনার নেক্সট লাইসেন্স কখন বন্ধ হবে? যখন রিনিউয়াল টাইম আসবে। কিভাবে? তখন আপনার হয় এই কোর্স দিতে লাগবে, নাহলে বিএসসি সার্টিফিকেট দিতে লাগবে। বিএসসি তো পারতেন না, কেমিস্ট্রি অনার্স তো পাবেন না। ওই জন্য আর একটা ট্রেনিং আমাদের হবে, ইনপুটসের ট্রেনিং, ওটাও নিতে হবে। তার জন্যে আমি বলবো আমার রহমান সাহেব এবং হেড অফ দ্য কেভিকে, যে উনি কষ্ট করে হলে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টকে বাঁচাতে হবে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।